স্মৃতির কার্টুন হাউস। কি গো, এত মন দিয়ে কার চিঠি পড়ছো? কি বললে? চিঠি? হ্যাঁ, হ্যাঁ, রিতা চিঠি লিখেছে দেখছি গ্রাম থেকে। হঠাৎ। তোমার দিদা? মানে সেই অনন্তপুর গ্রামে যিনি থাকেন? হ্যাঁ, সেখান থেকেই রিতা চিঠি লিখেছে দেখছি। উনি তো ওখানে একাই থাকেন না? হ্যাঁ, দিদা এখন একাই থাকেন। কি আর করা যাবে বলো, কাজের সূত্রে সবাইকেই বাইরে চলে যেতে হয়েছে। এই দেখো না, আমিও এত দূরে চলে এসেছি কাজের জন্য। আগে তো আমিও দিদার কাছেই থাকতাম। তা কি লিখেছেন গো উনি? দিদার শরীরটা খুব খারাপ, আমাকে যেতে বলেছেন। দেখি। যেতে বলেছেন যখন, আমাদের একবার ঘুরে আসা উচিত। আচ্ছা, তোমার দিদা সেই জমিদার বাড়িতেই আছেন এখনো? হ্যাঁ, দিদা জমিদার বাড়ি ছেড়ে আর কোথাও যেতে চাইলো কই? আমরা সবাই তো চেয়েছিলাম দিদাকে নিয়ে চলে আসতে, কারুর সাথে যেতে রাজি হয়নি। একাই ওই ভিটে আঁকড়ে পড়ে আছে। যদিও বেশ কিছু ভৃত্য আছে দেখাশোনা করার জন্য, কিন্তু নিজের লোক থাকা আর কাজের লোক থাকা, দুটোর মধ্যে তো পার্থক্য আছে। তাহলে আমরা কবে যাব? আমরা? না, 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 তোমরা দুজন যাবে না, আমি একা ঘুরে আসবো। বাবু সামনে পরীক্ষা, তুমি থাকো বাবুকে নিয়ে। আমি দেখি ঘুরে আসি। দেখি, একটা ছুটির ব্যবস্থা করতে হবে, আজই গিয়ে অ্যাপ্লাই করব। শেষ পর্যন্ত এক সপ্তাহের একটা ছুটি পেয়েছি, যাচ্ছি দিদার বাড়িতে। অনেক দিন পর যাচ্ছি। আমি সনাতন মুখার্জি। অনন্তপুর গ্রামের জমিদার বংশের মেয়ে ছিল আমার মা। জমিদারি চলে গেছে ঠিকই, কিন্তু বংশ পরম্পরায় সবাই ওই জমিদার বাড়িতেই থাকে। জমিদার বাড়ি ছেড়ে কেউই বেরোতে পারেনি। কেবলমাত্র আমরা ভাই বোনেরাই কাজের সূত্রে বাইরে চলে গেছি। তারপর একে একে সবাই মারাও গেছেন। এখন কেবলমাত্র দিদা একা আছেন ওই বাড়িতে। কাজের চাপে সচরাচর আর গ্রামে যাওয়াই হয় না। অনেকবার ভেবেছি দিদার সাথে গিয়ে দেখা করে আসবো, কিন্তু হয়ে আর ওঠে না। কতদিন পর আজ গ্রামে যাচ্ছি। ছোটবেলাকার স্মৃতিগুলো যেন মনের ভাঙতি উঁকি দিচ্ছে। দিদার সাথে ঘুরতে যাওয়া, দিদার কাছে গল্প শোনা, দিদার কাছে ঘুমোনো। দিদা কি সুন্দর রান্না করতো, সে স্বাদ মুখে লেগে থাকতো। কি জানি এখন আর তেমন রান্না করতে পারে কি? বয়স হয়েছে তো। ট্রেন যখন প্ল্যাটফর্মে এসে পৌঁছলো তখন রাত হয়ে গেছে। যথারীতি প্ল্যাটফর্মে একটা লোকও নেই। আমি একাই ধুধু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ও বাবা, এখানে তো কিছুই নেই যাওয়ার জন্য।
যা দেখছি পায়ে হেঁটেই যেতে হবে। শুধু শুধু আর দাঁড়িয়ে থেকে লাভ হবে না, পা চালাতে শুরু করি। গ্রামটা দেখছি একদম আগের মতো রয়ে গেছে, কিছুই বদলায়নি। যত দেখছি তত ছোটবেলাকার কথাগুলো মনে আসছে। এই গ্রামের পথ দিয়ে কত ঘুরে বেরিয়েছি, খেলা করেছি। সত্যি, গ্রামে এলে মনটা যেন কেমন ভারী হয়ে যায়। ছোটবেলাটা কি সুন্দর ছিল, কোনো দায়িত্ব ছিল না, কোনো চিন্তা ছিল না, শুধু খেলাধুলো আর পড়াশোনা। এই সমস্ত কথা ভাবতে ভাবতে এতটা রাস্তা যে কখন পেরিয়ে চলে এসেছি বুঝতেই পারিনি। বাগান পেরিয়ে বাড়ির সামনে এসে দরজায় হালকা ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। কি ব্যাপার, দরজাটা ভেতর থেকে কেউ আটকায়নি? বেশি কিছু না ভেবে আমি খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে চলে এলাম। ঘরে ঢুকে দিদাকে খুঁজতে লাগলাম, কিন্তু ঘরের এই কি অবস্থা, এত অন্ধকার কেন? বাড়ির ভেতরে ঢোকার পর থেকেই একটু যেন পচা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে, কিন্তু কিসের গন্ধ বুঝতে পারছি না। বাড়ির ভেতরে দিদাকে কোথাও দেখতে না পেয়ে দোতলায় উঠে সোজা দিদার ঘরের দিকে গেলাম। দিদার ঘরের কাছে এসে দেখি ঘরের দরজা খোলা। আমি সেই ঘরের দিকে যেই এগিয়েছি, কিরে সোনু, শেষ পর্যন্ত তাহলে আসার সময় হলো? পিছন ঘুরতেই দেখতে পেলাম, আরে এই তো দিদার সামনেই দাঁড়িয়ে আছে। আমি তো লক্ষ্যই করিনি, কিন্তু দিদা তো এখানে ছিল না। কখন যে এসে দাঁড়িয়েছে জানতেই পারিনি। আরে দিদা, তোমাকেই তো খুঁজছি, কোথায় ছিলে? তোমাকে কতক্ষণ ধরে খুঁজে খুঁজে শেষ পর্যন্ত তোমার ঘরে যাচ্ছিলাম। এই তো বাবা, তোর অপেক্ষাতেই তো বসে আছি। হ্যাঁ, আমার একটু আসতে দেরি হয়ে গেল। আসলে অফিসে ছুটি অ্যারেঞ্জ করাই তো মুশকিল হয়ে যায় না। তা বাবা শোনো, ছুটির ব্যবস্থা করতে 6 মাস সময় লেগে গেল। 6 মাস? তোমার চিঠি তো এই 2 সপ্তাহ আগে আমি পেলাম। আমি তো বাবা 6 মাস আগেই তোকে চিঠি লিখেছিলাম। যাই হোক, এসব আর ভেবে কি হবে, হয়তো পথে কোনো গন্ডগোল হয়েছিল। যাকগে ছাড়, তুই আয়, আমার সাথে আয়, একটু বসে জিরিয়ে নে। বস বাবা বস। তুই একটু শরবত খাবি তো? আমি নিয়ে আসি, দাঁড়া। তুমি শরবত আনতে যাবে কেন? বাড়িতে আর সবাই কোথায় গেল, যারা তোমার দেখাশোনা করে? ওই, কাউকে দেখতে পাচ্ছি না তো। ওরা কিছুদিনের জন্য গ্রামে ঘুরতে গেছে, তাই এই কটা দিন আমি একাই আছি। তোমাকে একা ফেলে রেখে সবাই গ্রামে চলে গেল? আচ্ছা, তোমার শরীর এখন কেমন আছে বলো তো? সেটাই তো জিজ্ঞেস করা হয়নি। চিঠিতে লিখেছিলে তোমার শরীরটা খুব খারাপ। তা বাবা, এখন ভালোই আছি, এখন আর কোনো অসুস্থতা নেই। যাক,
ভালো হলেই ভালো। একা আছো, সব ওষুধ ঠিকঠাক খেতে পারছো তো? ওষুধ না খেলে শরীর কিন্তু ঠিক হবে না। ওষুধ? ওষুধ খাবো কি রে? ডাক্তারই তো লাগেনি, ডাক্তার দেখানোর প্রয়োজন পড়েনি, নিজে থেকেই সুস্থ হয়ে গেছি। ছাড় সব কথা, তুই একটু বস, আমি তোর জন্য শরবত নিয়ে আসছি। শরবত আনতে দিদা ঘর থেকে বেরিয়ে গেল, আর আমি একা বসে রইলাম ঘরে। ঘরে বসে বসে ভালো করে ঘরটা লক্ষ্য করছিলাম। সেই একই চেনা ঘর, কিন্তু আজ কেমন যেন অদ্ভুত লাগছে। সারা বাড়িতে একটাও বাতি জ্বলছে না, পুরো বাড়িটা অন্ধকার। বাড়ির বাইরে থেকে এই অন্ধকার বিশাল জমিদার বাড়ি মূর্তিমান বিভীষিকার মতো লাগছিল। দিদা একা আছে বলে কি বাতি জ্বালতে পারেনি? দেখি দিদাকে জিজ্ঞেস করে ঘরের বাতিগুলো জ্বেলে দেবো। কেমন যেন একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে ঘরের ভেতর। তার উপরে পচা গন্ধ। যখন থেকে এই বাড়ির ভেতরে ঢুকেছি, এই পচা গন্ধটা যেন যাচ্ছেই না। এই নে বাবা, শরবতটা খেয়ে নে। এই তো। আচ্ছা দিদা, কি ব্যাপার বলো তো? সারা বাড়িতে একটাও বাতি জ্বালাওনি, তার উপরে বাড়িতে ঢোকা থেকে একটা পচা গন্ধ পাচ্ছি। এই একাই আছি, তাই আর জ্বালা হয়নি। আর পচা গন্ধ বলছিস তো? ওই বিড়ালটা মরেছে, ওই পচা গন্ধ বেরোচ্ছে। আমি পাঁচুকে বলে দিয়েছি, ও এসে পরিষ্কার করে দিয়ে যাবে কাল। তুই শরবতটা খেয়ে নে। এ কি দিদা, এরকম লাল লাল কেন শরবতটা? এটা কিসের শরবত? দিদাকে প্রশ্নটা করে মুখ তুলে আমি যা দেখলাম, তা দেখে আমার শিরদাঁড়া দিয়ে একটা শীতল রক্তের স্রোত বয়ে গেল। দেখলাম আমার সামনে বীভৎস মূর্তি দাঁড়িয়ে আছে। তার সারা দেহ পচে গলে গেছে, পোকা ঘুরে বেড়াচ্ছে। অসহ্য পচা গন্ধে আমার যেন দম আটকে আসছে। বাবা সমু, তুই যে বড় দেরি করে ফেললি। এতগুলো দিন আমি তোর আশায়, তোর পথ চেয়ে এ বাড়িতেই বসে আছি। তোমার কি কি হয়েছে? তুমি এরকম হয়ে গেলে কি করে? দেখ বাবা শোনো, তোকে তো আমি চিঠিতেই বলেছিলাম আমার শরীরটা তো খারাপ। আমি বুঝেছিলাম এ যাত্রায় আর আমি পার পাবো না। তাই তো তোদের দুজনকে আমি চিঠি লিখি, কিন্তু তোরা কেউই সঠিক সময়ে এসে পৌঁছতে পারলি না। আসলে তোদের দাদু আমার এক গুরু দায়িত্ব দিয়ে গেছে। তোদের দাদু পুরো সম্পত্তি তোর আর রমার ছেলে অয়নের মধ্যে ভাগ করে দিয়েছে, আর আমায় দায়িত্ব দিয়ে গিয়েছিল
আমার শেষ সময় আমি যেন তোদের হাতে সব তুলে দিয়ে যেতে পারি। তাই তো এতদিন ধরে এই বাড়িতে আমি বসে আছি। আমি জানতাম তোরা কেউ না কেউ ঠিক আসবি। দিদার এই বিভৎস চেহারা দেখে দিদার কোনো কথাই যেন আমার কানে ঢুকছিল না। আমি শক্ত কাঠের মতো যেন অচৈতন্য হয়ে দিদার সামনে দাঁড়িয়েছিলাম। অনেক কষ্টে চৈতন্য ফিরে পেয়ে সেখান থেকে এক দৌড় মেরে পালালাম। বাড়ির সামনে একটা সাইকেল পড়ে থাকতে দেখে সেই সাইকেল নিয়ে আমি পালাতে লাগলাম। আর পিছনে শুনতে পাচ্ছিলাম দিদা আমাকে ডাকছে, যাস না সোনু, ফিরে আয়, আমি তোর কোনো ক্ষতি করবো না, পালাস না সোনু, পালাস না, আয়, ফিরে আয়, ফিরে আয়, যাস না সোনু। আমি পিছন দিকে ফিরেও তাকালাম না, শুধু সামনের দিকে এগোচ্ছি। যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকে সাইকেল নিয়ে দৌড়চ্ছি। হঠাৎ সে একটা হোঁচট খেয়ে সাইকেল থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলাম। এরপর আর কিছুই জানি না। সকালবেলা যখন চোখ খুললাম দেখলাম আমি একটা বিছানায় শুয়ে আছি। খাটের উপরে উঠে বসে দেখি এক অপরিচিত ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছেন। যাক বাবা, শেষ পর্যন্ত জ্ঞানটা ফিরলো। আমি যে কি ভয় পাচ্ছিলাম। আমার কি হয়েছিল, আমি এখানে এলাম কি করে? আরে মশাই, আমারও তো সেটাই প্রশ্ন। আপনার হয়েছিল নাকি? আমি তো দেখলাম আপনি সাইকেল থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এত রাতে এখান দিয়ে সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিলেন আপনি? আমি আগের দিন রাতের সমস্ত ঘটনা খুলে বললাম। তাই বলুন, ওই বাড়ি থেকে আসছিলেন? ওই বাড়িটা তো ভুতুরে বাড়ি বলেই জানি। আসলে ওখানে একজন বয়স্ক মানুষ ছিলেন বই কি, তার সাথে অনেক চাকর বাকরও ছিল। হঠাৎ একদিন দেখলাম সব চাকর বাকর কোথায় যেন চলে গেছে। তারপর আর তো কিছু জানি না। একদিন শুনলাম ওই বাড়িতে দুটো চোর ঢুকেছিল, কিন্তু তারা আর বেরোয়নি। তারপর থেকে ও বাড়ি ভুতুরে বাড়ি বলে বদনাম আছে। সন্ধ্যেবেলাও ধারে কাছেও কেউ ঘেঁষে না। কিন্তু আমি বোধহয় খুব ভুল কাজ করে ফেললাম। আমার এভাবে পালিয়ে আসাটা বোধহয় উচিত হয়নি। দিদা বোধহয় আমার জন্যই বসেছিল, আমার জন্যেই দিদার আত্মা মুক্তি পায়নি এখনো। হ্যাঁ, তা অবশ্য ঠিক কথাই বলেছেন। আপনার জন্যই হয়তো আপনার দিদার আত্মা মুক্তি পায়নি। তবে আমার কি মনে হয়, আপনি যে অবস্থায় দেখেছেন ওনাকে, ওনার মৃতদেহ মনে হয় ওই বাড়িতেই পড়ে আছে। আপনি এক কাজ করুন, কিছু লোকজন নিয়ে দিনের আলো থাকতে থাকতে ও বাড়িতে যান, গিয়ে খুঁজে দেখুন। আমার তো মনে হয় আপনার দিদার ঘরেই আপনি দিদার মৃতদেহ পাবেন। মৃতদেহ সৎকার করে আগে পিণ্ড দিয়ে আসুন, তবে আপনার দিদার আত্মা মুক্তি পাবে। আর এটা আপনার কর্তব্য বটে। সেই ঘটনার পর আরো 6টা মাস কেটে গেছে। আমি সেদিনের পরই অয়নদাকে সমস্ত ঘটনা জানাই। অয়নদাও তাড়াতাড়ি ফিরে আসে। আমরা দুজনে মিলে বেশ কিছু লোকজন নিয়ে বাড়িতে ঢুকি। সত্যি সত্যি দিদার ঘরে গিয়ে আমরা দিদার মৃতদেহ খুঁজে পাই। তারপর তার সৎকার করে গয়া গিয়ে পিণ্ড দিয়ে এসেছি। তারপর আমরা দুজনে
ওই বাড়িটা গ্রামের হাসপাতাল করার জন্য দান করে দিই। এখন ওই জমিদার বাড়ি হয়ে গেছে ওই গ্রামের একমাত্র হাসপাতাল।